এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। বিশ্বকে চমকে দিতে যাচ্ছে ইরান। মোজতবা খামেনি তাহলে ফাইনাল নির্দেশ দিয়ে দিয়েছেন। এবার আর শেষ রক্ষা হচ্ছে না ট্রাম্প ও নেতানিয়াহুর। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পশ্চিমাদের চিন্তায় ঘুম হারাম, কারণ বিশ্ব পারমাণবিক অঙ্গনে এখন এক তীব্র গুঞ্জন। পেন্টাগনের চোখের আড়ালে গোপনে নাকি ইতিমধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে তেহরান। বিশ্ব সামরিক বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে ইরান হয়তো ইতিমধ্যেই নিঃশব্দে বানিয়ে ফেলেছে তাদের প্রথম পারমাণবিক বোমা। যুদ্ধ চলাকালীন পরমাণু পরীক্ষার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তেহরান বাস্তবে ডি ফ্যাক্টো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। এমন আশঙ্কায় রীতিমতো হাত পা ঠান্ডা হওয়ার উপক্রম আমেরিকা ও তার মিত্রদের। তবে কি সত্যি পরমাণু ক্লাবে যুক্ত হয়ে গেছে ইরান? এদিকে এবার মোস্তাফা খামেনি বের করবেন তার দুই তলোয়ার। খেইবার শেকানের পর আসছে সেজ্জিল খোররাম শহর। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান আমেরিকা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তেহরান। সবাই এতদিন জানত ইরানের শুধু আছে সস্তা অথচ শক্তিশালী ড্রোনের বহর, কিন্তু হঠাৎ করেই এক চাঞ্চল্যকর খবর এলো প্রকাশ্যে। এবার ড্রোন নয়, ইরানের সস্তা মিসাইলের খবর। ইরান আমেরিকা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে শুধুমাত্র এই মিসাইলই টেনে নিয়েছে পুরো 13 দিনের যুদ্ধকে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্বজুড়ে খেইবার শেকানের জয় জয়কার। এই মিসাইলের কার্যক্ষমতা নিয়ে ঝড় তুলেছে পশ্চিমা গণমাধ্যমও। সামরিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে যুদ্ধের প্রতিটি ধাপে নতুন নতুন কৌশলে এগোতে হচ্ছে ইরানকে। যেমন ভাবাচ্ছে যুদ্ধ ব্যয়, তেমনি ভাবতে হচ্ছে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নিয়েও। সে কারণেই যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে শত্রুর রণকৌশল খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে তেহরান। যেই ভাবা সেই কাজ। এই যুদ্ধকে নিয়ে যেতে হবে আরো বহুদূর। এখনই শক্তিশালী মিসাইল শেষ করতে নারাজ তেহরান। যুদ্ধকে এগিয়ে নিতে মঞ্চে হাজির সস্তা মিসাইল খেইবার শেকান। পাল্লা 1400 কিলোমিটার, সহজে হস্তান্তরযোগ্য, টার্গেট মিস করে না এই মিসাইল। এদিকে শক্তিশালী ব্যালিস্টিক হামলায় মার্কিন ঘাঁটিতে নরক। মীর জাফরদের ছাড়বে না ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আকাশ তীরে ধেয়ে এলো একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মূল নিশানা আমেরিকান সামরিক ঘাঁটি, তেহরানের মাস্টার স্ট্রোক। পেন্টাগনকে কাঁপিয়ে দিল ইরান। পেন্টাগনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান নিজেদের অস্তিত্ব ও প্রভাব জাহির করার এক মহাকাব্যিক গল্প লিখে চলেছে। কিভাবে ওয়াশিংটন ও রিয়াদ আঘাত করেও তেহরানের অক্ষশক্তিকে থামাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তখন আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ভেবেছিল পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। ঠিক তখনই মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। ইরানের এই অভিজাত সামরিক বাহিনী জর্ডান সহ একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছাড়ে এক গুচ্ছ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলাটি এতই আকস্মিক ও নিখুঁত ছিল যে মুহূর্তের মধ্যে ওয়াশিংটনের পেন্টাগনে জরুরি সতর্ক ঘণ্টা বেজে ওঠে। এদিকে ইরানের কাছ থেকে যুদ্ধ শিখছে রাশিয়ার নতুন অস্ত্র, ইরানের মস্কিটো ফ্লিট। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ঘুরেছে সময়ের চাকা, বদলেছে হিসাব নিকাশ। কদিন আগেও ইরানের সামরিক ভরসা স্থল রাশিয়া এবার শিক্ষা নিচ্ছে ইরানের কাছ থেকে। তেহরানের যুদ্ধ কৌশলে রীতিমতো মুগ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যেই করেছেন ইরানের মস্কিটো ফ্লিট বা মশা নৌবহরের প্রশংসা। তবে কি রাশিয়াকে যুদ্ধ কৌশলের নতুন পাঠ শেখাচ্ছে মোজতবা খামেনির ইরান? সমুদ্র পথে কি বদলে যাচ্ছে রাশিয়ার চিরাচরিত নৌকৌশল? ইরানের মস্কিটো ফ্লিটেই কি ইউক্রেনকে কোন ঠাসা করার ফর্মুলা খুঁজে পেয়েছে রাশিয়া? যুদ্ধের প্রচলিত রীতিনীতি বদলে দিয়েছে ইরান। মার্কিন ইসরায়েলি অপশক্তিকে উচিত শিক্ষা দিতে প্রতিনিয়ত সামনে আনছে নিত্য নতুন যুদ্ধ কৌশল। তারই অন্যতম সংযোজন মস্কিটো ফ্লিট বা মশা নৌবহর। এদিকে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উপহার দিচ্ছে চীন। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর এবার নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করেছে ইরান। কৌশলগত সামরিক স্থাপনাগুলোর সুরক্ষা বাড়াতে চীন থেকে বিশেষ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের উদ্যোগ নিয়েছে দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে তেহরানের এই নতুন সামরিক পদক্ষেপের তথ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাতের মুখে পড়ে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত অবকাঠামো, বিশেষ করে নিচু দিয়ে উড়ে আসা ড্রোন কিংবা যুদ্ধবিমান প্রতিহতের ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতা টের পায় তেহরান। এদিকে যুদ্ধবিরতি ভেস্তে মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র, চলছে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কয়েকদিনের থমথমে পরিস্থিতির অবসান ঘটিয়ে পারস্য উপসাগরের বুকে নেমে এলো মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ ও বিধ্বংসী বিমান হামলা। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার 24 ঘন্টার ব্যবধানে বুধবার রাতে পেন্টাগনের নির্দেশে গর্জে ওঠে মার্কিন সেন্ট্রাল কমান্ডের যুদ্ধ বিমানগুলো। রাতভর ইরানের একাধিক প্রদেশ, কৌশলগত দ্বীপ ও পারমাণবিক কেন্দ্রের আশপাশে মার্কিন বোমাবর্ষণ
আগ্রাসনে কেঁপে উঠেছে গোটা ইরান। মার্কিন সময় বুধবার রাত 8টায় শুরু হওয়া এই সুনির্দিষ্ট ও কঠোর হামলা টানা 2 ঘণ্টা ধরে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপগুলোতে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অফিসিয়াল বিবৃতি অনুযায়ী এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের আইআরজিসির সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেয়া। মার্কিন বাহিনী তাদের অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে আইআরজিসির ডজন খানিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। এদিকে তুরস্ক ইসরায়েল যুদ্ধ নিকটেই, আমেরিকার দিকে ইসরায়েলের চাতকের চোখ এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েল আর তুরস্কের শীতল লড়াই এবার এমন এক পর্যায়ে গিয়ে ঠেকেছে যা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে পূর্ণাঙ্গ সংঘাতে। গাজা ইস্যু থেকে শুরু করে কূটনৈতিক বয়কট, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এখন গত কয়েক দশকের মধ্যে ইতিহাসের সবচেয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। ঠিক এই সংকটময় মুহূর্তে আঙ্কারার নৌশক্তির বাড়ন্ত দেখে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে তেল আবিবের। তুরস্কের নৌবাহিনীর এই ক্রমবর্ধমান শক্তিকে রুখতে এবার মার্কিন মুলুকের পানে চাতক পাখির মতো চেয়ে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জানা গেছে আমেরিকার তৈরি অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বখ্যাত P-8 পোসেইডন সামুদ্রিক টহল ও সাবমেরিন বিধ্বংসী বিমান ক্রয়ের কথা গভীরভাবে বিবেচনা করছে IDF। ভূমধ্যসাগরের বিশাল জলরাশিতে তুর্কি সাবমেরিনের যে কোনো নাশকতামূলক বা আগ্রাসী তৎপরতা দমন করতেই এই আকাশযানের উপর ভরসা রাখতে চাইছে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একই পরিবারের 3 জন নিহত, আহত 2 শিশু। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, ইরানকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা আছে, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন আমেরিকা কিন্তু ইরানের উপরে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের অন্তত 3টি শহরে হামলা চালিয়েছে আমেরিকা এবং কিশ দ্বীপে একটি বেসামরিক পরিবারের 3 সদস্য, স্বামী স্ত্রী এবং তাদের 2 বছরের একটি মেয়ে মারা গেছে। এরপরে সৌদি আরবের প্রিন্স সুলতানিয়ার যে হামলা হয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া সৌদি আরব ইরাকের উপর হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধকামী সংগঠন এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরাকে যে হামলা চালিয়েছে সৌদি আরব এবং আমেরিকা মিলে, তাতে তো ইরানের আইআরজিসির 4 সদস্য তারা কিন্তু মারা গেছে। এপাশে সবচেয়ে বড় ঘটনা যেটা নতুন করে খবর বের হয়েছে, 56 ঘন্টায় চায়না থেকে 16টি কার্গো বিমানে করে অস্ত্র এসেছে ইরানে। তার ভেতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অস্ত্র, সেটি হচ্ছে কাঁধে রেখে ফায়ার করা যায় এরকম ছোট মিসাইল লঞ্চার, যে মিসাইল লঞ্চারগুলো ইরানের জন্য এই মুহূর্তে খুবই কার্যকরী হবে। গত কয়েকদিন থেকে বলছিলাম মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে, যে যুদ্ধ কিন্তু ছড়ায় গেল। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ায়নি ইরানের বাইরে, কারণ ইরানকে লক্ষ্য করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অনেকদিন থেকেই হামলা করছিল, পাল্টা হামলা করছিল ইরান, এবং যেখানে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পশ্চিমাদের চিন্তায় ঘুম হারাম, কারণ বিশ্ব পারমাণবিক অঙ্গনে এখন এক তীব্র গুঞ্জন। পেন্টাগনের চোখের আড়ালে গোপনে নাকি ইতিমধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে তেহরান। বিশ্ব সামরিক বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে ইরান হয়তো ইতিমধ্যেই নিঃশব্দে বানিয়ে ফেলেছে তাদের প্রথম পারমাণবিক বোমা। যুদ্ধ চলাকালীন পরমাণু পরীক্ষার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তেহরান বাস্তবে ডি ফ্যাক্টো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। এমন আশঙ্কায় রীতিমতো হাত পা ঠান্ডা হওয়ার উপক্রম আমেরিকা ও তার মিত্রদের। তবে কি সত্যি পরমাণু ক্লাবে যুক্ত হয়ে গেছে ইরান? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই আতঙ্কের পেছনে রয়েছে নিরেট প্রযুক্তিগত হিসাব। যুদ্ধের আগে যেখানে ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ ছিল, বর্তমানে যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে তারা গোপন ভূগর্ভস্থ ল্যাবে সেই ইউরেনিয়ামকে পারমাণবিক বোমা তৈরির উপযোগী 90% বা ওপেন্স গ্রেড এ রূপান্তর করেছে। বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী 60% থেকে 90% পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েকদিন। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী ইরানের কাছে থাকা 440 কেজি 60% ইউরেনিয়ামকে 90% নিয়ে গেলে অনায়াসেই 9 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড বা বোমা তৈরি করা সম্ভব, যার বড় অংশই এখন পেন্টাগনের বোমার নাগালের বাইরে গভীর পাহাড়ের পেটে সুরক্ষিত। এই নাটকীয় মোড়ের পেছনে কাজ করছে তেহরানের নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক ফতোয়া পরমাণু অস্ত্র নির্মাণের বিরুদ্ধে থাকলেও বর্তমানে খামেনির ছেলে মোস্তফা খামেনির মতো তরুণ হার্ডলাইনারদের উত্থান এতে বড় ভূমিকা রাখছে। পিতার নমনীয় রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে মোস্তফা ও রিভলিউশনারি গার্ডসের কট্টরপন্থীরা মনে করেন উত্তর কোরিয়ার মতো পারমাণবিক ছাতা বা নিউক্লিয়ার ডিটারেন্স না থাকলে পশ্চিমা ও ইসরায়েলি আক্রমণ চিরতরে ঠেকানো অসম্ভব। এখন প্রশ্ন হলো, সত্যি ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করে থাকলে বাস্তবতায় তা কতটা শক্তিশালী এবং শত্রুদের জন্য এটি কতটা আতঙ্কের? উত্তরটা বেশ ভয়াবহ। ইরানের কাছে ইতিমধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ও ফাতা হাইপারসনিক মিসাইল বহর। এসব মিসাইলে পারমাণবিক ওয়ারহেড যুক্ত হলে মাত্র কয়েক মিনিটেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ছাই বানিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করবে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক প্রভাব যেমন ধুলোয় মিশে যাবে, তেমনি ওয়াশিংটনের পক্ষেও ইরানের ভূখণ্ডে নতুন করে সামরিক হামলা চালানোর সাহস করা অসম্ভব হয়ে পড়বে। তবে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ইরান যদি গোপনে 90% সমৃদ্ধকরণের ধাপ পেরিয়ে পারমাণবিক ক্লাবে ঢুকে পড়ে, তবে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সামরিক পরিবর্তন। মধ্যপ্রাচ্যে আমেরিকার একক মোড়লগিরির দিন শেষ করে ইরান এখন এমন এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে ফেলেছে যা ভাঙা তো দূরের কথা, যার মুখোমুখি হতেই শিউরে উঠছে পুরো পশ্চিমা বিশ্ব। ইরান আমেরিকা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তেহরান। সবাই এতদিন জানতো ইরানের শুধু আছে সস্তা অথচ শক্তিশালী ড্রোনের বহর, কিন্তু হঠাৎ করেই এক চাঞ্চল্যকর খবর এলো প্রকাশ্যে। এবার ড্রোন নয়, ইরানের সস্তা মিসাইলের খবর। ইরান আমেরিকা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে শুধুমাত্র
শুধুমাত্র এই মিসাইলই টেনে নিয়েছে পুরো 13 দিনের যুদ্ধকে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্বজুড়ে খেইবার শেকানের জয় জয়কার। এই মিসাইলের কার্যক্ষমতা নিয়ে ঝড় তুলেছে পশ্চিমা গণমাধ্যমও। সামরিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে যুদ্ধের প্রতিটি ধাপে নতুন নতুন কৌশলে এগোতে হচ্ছে ইরানকে। যেমন ভাবাচ্ছে যুদ্ধ ব্যয়, তেমনি ভাবতে হচ্ছে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নিয়েও। সে কারণেই যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে শত্রুর রণকৌশল খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে তেহরান। যেই ভাবা সেই কাজ। এই যুদ্ধকে নিয়ে যেতে হবে আরো বহুদূর। এখনই শক্তিশালী মিসাইল শেষ করতে নারাজ তেহরান। যুদ্ধকে এগিয়ে নিতে মঞ্চে হাজির সস্তা মিসাইল খেইবার শেকান। পাল্লা 1400 কিলোমিটার, সহজে হস্তান্তরযোগ্য, টার্গেট মিস করে না এই মিসাইল। তবে তৃতীয় ধাপের যুদ্ধে আমেরিকার শক্তি যে কমে আসবে সেটি অনিবার্য। এর মধ্যেই দেশটির সমরাস্ত্র কমে আসছে বলে গুঞ্জন উঠেছে। আগের মতো টানা হামলাও চালাতে পারছে না। বিরতি দিয়ে ইরানকে বসে আনার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। আর এই সুযোগের অপেক্ষাতেই আছে তেহরান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে নিঃশেষ করতে তৃতীয় পর্যায়ে সর্বশক্তি নিয়ে মাঠে নামবে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এই পর্যায়ে ইরান দৃশ্যপটে হাজির করবে হজ কাশেম, ফাত্তাহ, খোররাম শহর এবং সেজ্জিলের মতো নেক্সট জেনারেশন মিসাইল। মনে করা হচ্ছে এখন ইরানের হাতে আছে 1000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরবর্তী প্রজন্মের মিসাইলগুলো। এর মধ্যে ইরানের হাতে আছে ড্যান্সিং মিসাইল বা সেজ্জিল। এটি একটি দ্বিস্তর বিশিষ্ট কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। সেজ্জিলের বড় বৈশিষ্ট্য এর কঠিন জ্বালানি নকশা। ইরানের 1.5 থেকে 2000 কিলোমিটার পাল্লার মিসাইলগুলোই মূলত ঘুরিয়ে দিচ্ছে যুদ্ধের মোড়। সেজ্জিল ছাড়াও শাহাব 3, ইমাদ, কদর 1, ফাত্তাহ, খুররাম শহরের মতো মিসাইল কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি ও আমিরাতের মার্কিন ঘাঁটিতে খুব সহজেই আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সলিড ফুয়েলের সেজ্জিল দ্রুত মোতায়েন উপযোগী হওয়ায় এটি ইরানের পাল্টা হামলার অন্যতম প্রধান হাতিয়ার। ঘুরেছে সময়ের চাকা, বদলেছে হিসাব নিকাশ। কদিন আগেও ইরানের সামরিক ভরসাস্থল রাশিয়া এবার শিক্ষা নিচ্ছে ইরানের কাছ থেকে। তেহরানের যুদ্ধ কৌশলে রীতিমতো মুগ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যেই করেছেন ইরানের মস্কিউটো ফ্লিট বা মশা নৌবহরের প্রশংসা। তবে কি রাশিয়াকে যুদ্ধ কৌশলের নতুন পাঠ শেখাচ্ছে মোজতবা খামেনির ইরান? সমুদ্র পথে কি বদলে যাচ্ছে রাশিয়ার চিরাচরিত নৌকৌশল? ইরানের মস্কিউটো ফ্লিটেই কি ইউক্রেনকে কোন ঠাসা করার ফর্মুলা খুঁজে পেয়েছে রাশিয়া? যুদ্ধের প্রচলিত রীতিনীতি বদলে দিয়েছে ইরান। মার্কিন ইসরায়েলি অপশক্তিকে উচিত শিক্ষা দিতে প্রতিনিয়ত সামনে আনছে নিত্য নতুন যুদ্ধ কৌশল। তারই অন্যতম সংযোজন মস্কিউটো ফ্লিট বা মশা নৌবহর। এর মাধ্যমেই প্রতিপক্ষকে উচিত শিক্ষা দিচ্ছে মোজতবা খামেনির সেনারা। সম্প্রতি ইরানের ক্ষুদ্র ও দ্রুতগতির নৌবহর নজর কেড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। গেল রোববার রুশ নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তোলেন ইরানের মস্কিউটো ফ্লিটের প্রসঙ্গ, করেন ইরানের দক্ষতার ভূয়সী প্রশংসা। বলেন মস্কিউটো ফ্লিট ব্যবহার করে যুদ্ধে সাফল্য পাচ্ছে ইরান। ইরানের কৌশলকে ভ্লাদিমির পুতিন দেখছেন ভবিষ্যৎ নৌযুদ্ধের একটি কার্যকর মডেল হিসেবে। ধারণা করা হচ্ছে ইরানের থেকে অনুপ্রেরণা নিয়েই এবার রুশ নৌবহরে মস্কিউটো ফ্লিটের সংযোজন করতে পারেন তিনি। ইতোমধ্যেই প্রকাশ করেছেন রাশিয়ার কাছে ছোট যুদ্ধজাহাজ থাকার তথ্য। তার দাবি আকারে ছোট হলেও এসব নৌজাহাজগুলো সজ্জিত অত্যাধুনিক অস্ত্র আর মিসাইল দিয়ে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের সঙ্গে প্রায় 5 বছর ধরে চলা যুদ্ধের ব্যয় কমাতে চাইছেন রাশিয়ার রাষ্ট্র ক্ষমতায় থাকা পুতিন। আর ঠিক এ কারণেই হাঁটতে চলেছেন মিত্র ইরানের দেখানো পথেই। এরই অংশ হিসেবে মস্কিউটো ফ্লিটের আদলে শত শত ছোট আর দ্রুতগতির যুদ্ধজাহাজের দেখা মিলতে পারে কৃষ্ণ সাগরে। উদ্দেশ্য বড় যুদ্ধজাহাজগুলোর ওপর নির্ভরতা কমানো, পাশাপাশি ইউক্রেনের মানববিহীন ড্রোন হামলা ঝুঁকি হ্রাস করা। কেননা সমুদ্রপথে একসঙ্গে অনেকগুলো ছোট নৌযান চলাচল করলে ইউক্রেনের ড্রোনগুলোর পক্ষে লক্ষ্যবস্তু নির্ধারণ করা বেশ কঠিন হয়ে পড়বে। পাশাপাশি মস্কিউটো ফ্লিটের মাধ্যমে ইউক্রেনের উপকূলীয় লক্ষ্যবস্তুতে দ্রুত হামলা চালিয়ে সম্ভব হবে দ্রুত ও নিরাপদে ঘাঁটিতে ফিরে যাওয়া। তাছাড়া কৃষ্ণ সাগরের বিভিন্ন বন্দরে মস্কিউটো ফ্লিটের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রাখলে তাৎক্ষণিকভাবে সম্ভব ইউক্রেনের হামলার পাল্টা জবাব দেয়া। পারস্য শক্তি দেশটি প্রমাণ করে দিয়েছে যুদ্ধে জিততে শুধু শক্তি নয়, প্রয়োজন হয় কৌশলেরও। ইউক্রেনের কাছে একের পর এক যুদ্ধজাহাজ হারানোর পর তাই যেন এবার ইরানের মস্কিউটো ফ্লিট কৌশলেই ভরসা খুঁজছেন ভ্লাদিমির পুতিন। সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর এবার নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করেছে ইরান। কৌশলগত সামরিক স্থাপনাগুলোর সুরক্ষা বাড়াতে চীন থেকে বিশেষ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের উদ্যোগ নিয়েছে দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে তেহরানের এই নতুন সামরিক পদক্ষেপের তথ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সংঘাতের মুখে পড়ে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত অবকাঠামো, বিশেষ করে নিচু দিয়ে উড়ে আসা ড্রোন কিংবা যুদ্ধবিমান প্রতিহতের ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতার টের পায় তেহরান। এমন পরিস্থিতিতে স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা
পুনর্গঠনে বড় পদক্ষেপ নিয়েছে ইরানি প্রশাসন। রয়টার্সের খবর অনুযায়ী চীন থেকে কাঁধে বহনযোগ্য 3 থেকে 400টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ম্যান প্যাডস কিনতে প্রায় 6 থেকে 7 কোটি ডলারের চুক্তি সম্পন্ন করেছে তেহরান। এর মধ্যে রয়েছে চীনের তৈরি QW-12 ও FN-16 মডেলের আধুনিক ক্ষেপণাস্ত্র। একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হওয়া এই চুক্তির প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রাথমিক পরিকল্পনায় চীনের অরুমুখী থেকে আকাশপথে চালানটি পাকিস্তান হয়ে ইরানে পৌঁছানোর কথা বলা হলেও গোপনীয়তা রক্ষায় বিকল্প স্থলপথ বিবেচনা করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ম্যানপ্যাডসগুলো নিয়ে খুব সহজেই দ্রুত স্থান পরিবর্তন করা যায় এবং ছোট দল দিয়ে এগুলো পরিচালনা সম্ভব। ফলে স্থায়ী ক্ষেপণাস্ত্র ঘাঁটির তুলনায় এগুলো ধ্বংস করা কঠিন। তবে এই অস্ত্র চুক্তির খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছে চীন। একইভাবে পাকিস্তানও তাদের আকাশ বা স্থলপথ ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে। তাই বলা যায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এই উদ্যোগ প্রমাণ করে প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে তেহরান এখনও বিদেশি প্রযুক্তির উপর ভরসা রেখেছে। কয়েকদিনের থমথমে পরিস্থিতির অবসান ঘটিয়ে পারস্য উপসাগরের বুকে নেমে এলো মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসের অন্যতম ভয়াবহ ও বিধ্বংসী বিমান হামলা। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার 24 ঘণ্টার ব্যবধানে বুধবার রাতে পেন্টাগনের নির্দেশে গর্জে ওঠে মার্কিন সেন্ট্রাল কমান্ডের যুদ্ধ বিমানগুলো। রাতভর ইরানের একাধিক প্রদেশ, কৌশলগত দ্বীপ ও পারমাণবিক কেন্দ্রের আশপাশে মার্কিন বোমাবর্ষণে কেঁপে উঠেছে গোটা ইরান। মার্কিন সময় বুধবার রাত 8টায় শুরু হওয়া এই সুনির্দিষ্ট ও কঠোর হামলা টানা 2 ঘণ্টা ধরে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপগুলোতে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অফিসিয়াল বিবৃতি অনুযায়ী এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের আইআরজিসির সামরিক সক্ষমতা গুড়িয়ে দেয়া। মার্কিন বাহিনী তাদের অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে আইআরজিসির ডজন খানিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। এই অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা, মজুদাগার, উপকূলীয় নজরদারি কেন্দ্র, অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাণিজ্যিক জাহাজে হামলায় ব্যবহৃত নৌ সক্ষমতা গুড়িয়ে দেয়া হয়। হামলার সবচেয়ে সংবেদনশীল ও রোমাঞ্চকর ঘটনাটি ঘটে ইরানের বুশেহর প্রদেশে। মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে বিকট বিস্ফোরণ হলেও কেন্দ্রের মূল রিঅ্যাক্টর অক্ষত রয়েছে। বড় ধরনের পারমাণবিক বা তেজস্ক্রিয় বিপর্যয় থেকে অঞ্চলটি রক্ষা পেয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে IRIB। তবে মার্কিন হামলার রেশ থেকে মুক্ত থাকতে পারেনি ইরানের সাধারণ নাগরিকেরা। হরমুজগান প্রদেশের কেশম দ্বীপে একটি আবাসিক ভবন ধসে একই পরিবারের 5 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। উদ্ধারকর্মীরা অলৌকিকভাবে 2 শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি 3 জনকে উদ্ধারে এখনো জোর তৎপরতা চলছে। ইসরায়েল আর তুরস্কের শীতল লড়াই এবার এমন এক পর্যায়ে গিয়ে ঠেকেছে যা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে পূর্ণাঙ্গ সংঘাতে। গাজা ইস্যু থেকে শুরু করে কূটনৈতিক বয়কট, সব মিলিয়ে 2 দেশের সম্পর্ক এখন গত কয়েক দশকের মধ্যে ইতিহাসের সবচেয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। ঠিক এই সংকটময় মুহূর্তে আঙ্কারার নৌশক্তির বাড়ন্ত দেখে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে তেল আবিবের। তুরস্কের নৌবাহিনীর এই ক্রমবর্ধমান শক্তিকে রুখতে এবার মার্কিন মুলুকের পানে চাতক পাখির মতো চেয়ে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জানা গেছে আমেরিকার তৈরি অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বখ্যাত P-8 পোসেইডন সামুদ্রিক টহল ও সাবমেরিন বিধ্বংসী বিমান ক্রয়ের কথা গভীরভাবে বিবেচনা করছে IDF। ভূমধ্যসাগরের বিশাল জলরাশিতে তুর্কি সাবমেরিনের যে কোনো নাশকতামূলক বা আগ্রাসী তৎপরতা দমন করতেই এই আকাশযানের উপর ভরসা রাখতে চাইছে ইসরায়েল। তবে এই আকাশ ছোঁয়া স্বপ্নের পথটি যে ফুল বিছানো নয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক বাজেট হিসাব অনুযায়ী প্রতিটি P-8 পোসেইডন বিমানের আনুমানিক মূল্য প্রায় $3.5 কোটি কাছাকাছি। চলমান যুদ্ধাবস্থায় এমনিতেই টানটান অবস্থায় রয়েছে ইসরায়েলের সামরিক বাজেট, যার ফলে মাত্র কয়েকটি এমন বিমান কেনার জন্য যে আকাশচুম্বী খরচ প্রয়োজন তা বহন করা এই মুহূর্তে দেশটির জন্য এক প্রকার অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন যদি শেষ পর্যন্ত এই বিশাল অঙ্কের কেনাকাটা করতে হয় তবে ইসরায়েলের সামনে একমাত্র এবং মোক্ষম রাস্তা হলো যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৃহত্তর কৌশলগত বা কূটনৈতিক প্যাকেজ চুক্তিতে যাওয়া। তা না হলে বাজেটের বিশাল খাড়ার নিচে পড়ে এই সাবমেরিন শিকারী বিমান কেনার পরিকল্পনা কেবল কাগজেই সীমাবদ্ধ থেকে যাওয়ার জোরালো শঙ্কা রয়েছে। এদিকে তুরস্কের সামরিক শক্তিমত্তা দেখে ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। জার্মানি এবং দেশীয় প্রযুক্তির সহায়তায় তুর্কি নৌবাহিনী বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ও আধুনিক নৌবহরে পরিণত হয়েছে। তাদের বহরে রয়েছে $1 বেশি সক্রিয় ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার সাথে যুক্ত হয়েছে সর্বাধুনিক এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি। এই প্রযুক্তি সাবমেরিনগুলোকে দীর্ঘ সময় ধরে রাডার বা পানির উপরে না ভেসে সম্পূর্ণ অদৃশ্য থেকে পানির নিচে লুকিয়ে থাকার ক্ষমতা যোগায়। ইসরায়েলের নৌবাহিনী মূলত উপকূলীয় সুরক্ষা এবং অফশোর গ্যাস ক্ষেত্রগুলোর নিরাপত্তাকে কেন্দ্র করেই গঠিত, যা তুরস্কের বিশাল এবং বহুমুখী নৌবহরের তুলনায় আকারে বেশ ছোট। তুরস্কের এই অপ্রতিরোধ্য নৌশক্তির বিপরীতে ভারসাম্য বজায় রাখতেই P-8 পোসাইডনের মতো বিশেষায়িত লং রেঞ্জ সামুদ্রিক বিমানের গুরুত্ব ইসরায়েলের কাছে আজ সবচেয়ে বেশি। এই বিমানগুলো দূরপাল্লার টহলের পাশাপাশি নিখুঁতভাবে সাবমেরিনের অবস্থান শনাক্ত করতে সক্ষম। ইসরায়েলি মন্ত্রিসভার মন্ত্রী আমিচাই চিকলি আগেই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে সমুদ্রের যে কোনো মুহূর্তে তুর্কি সামরিক বাহিনীর সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে যেতে পারে। পরিস্থিতি কতটা নাজুক তা বোঝাতে তিনি মন্তব্য করেছেন যে এই ধরনের মুখোমুখি সংঘর্ষ কাল সকালের মধ্যেও ঘটে যাওয়া অসম্ভব কিছু নয়। আর ঠিক এই আশঙ্কাজনক পরিস্থিতির কথা মাথায় রেখেই নিজেদের আকাশ ও জলসীমার সুরক্ষা নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহুর প্রশাসন। আকাশটির
নেমে এলো একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মূল নিশানা আমেরিকান সামরিক ঘাঁটি তেহরানের মাস্টার স্ট্রোক। পেন্টাগনকে কাঁপিয়ে দিল ইরান। পেন্টাগনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান নিজেদের অস্তিত্ব ও প্রভাব জাহির করার এক মহাকাব্যিক গল্প লিখে চলেছে। কিভাবে ওয়াশিংটন ও রিয়াদ আঘাত করেও তেহরানের অক্ষ শক্তিকে থামাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তখন আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ভেবেছিল পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। ঠিক তখনই মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। ইরানের এই অভিজাত সামরিক বাহিনী জর্ডান সহ একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছাড়ে এক গুচ্ছ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলাটি এতই আকস্মিক ও নিখুঁত ছিল যে মুহূর্তের মধ্যে ওয়াশিংটনের পেন্টাগনে জরুরি সতর্ক ঘণ্টা বেজে ওঠে। অবশ্যই হামলা সামাল দিতে মরিয়া হয়ে ওঠে আমেরিকা। সেন্টকম তড়িঘড়ি দাবি করে তারা আকাশে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করেছে এবং তাদের বাহিনী এখন রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন অন্য কথা। ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস হলো কিনা তার চেয়েও বড় কথা হলো ইরান দেখিয়ে দিল মার্কিন ভূখণ্ড যত সুরক্ষিত হোক, মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তেহরান। মার্কিন কমান্ড কোথায় হামলা হয়েছে তা গোপন রাখতে চাইলেও তেহরানের বার্তা কিন্তু স্পষ্ট। মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির দিন শেষ, কিন্তু এখানেই থামেনি খেলা। IRGCর এই দুঃসাহসিক হামলার পর মার্কিন প্রশাসন যেন দিশেহারা হয়ে পড়ে। একাই জবাব দেওয়ার সাহস হারিয়ে এবার তারা পাশে টানে সৌদি আরবকে। আর সেই মার্কিন সৌদি যৌথ জোট মধ্যরাতে ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF এর ঘাঁটিতে বিমান হামলা চালায়। প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কেন PMF এর ওপর এত ক্ষিপ্ত, আর সৌদি আরবই বা কেন আমেরিকার সাথে হাত মিলালো? 2014 সালে যখন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ISIS এর রক্তচক্ষুতে পুরো ইরাক কাঁপছিল, তখন জন্ম নেয় এই পপুলার মোবিলাইজেশন ফোর্সেস। ISIS কে ধূলিসাৎ করে দেয় এই শিয়া যোদ্ধারা। তাদের এই অতুলনীয় বীরত্বের কারণে 2016 সালে ইরাক সরকার বাধ্য হয় PMF কে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অন্তর্ভুক্ত করতে। কিন্তু পর্দার আড়ালে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছিল তেহরান। PMF কেবল একটি ইরাকি নিরাপত্তা বাহিনী হয়ে থাকেনি, বরং ইরানের IRGCর অত্যন্ত বিশ্বস্ত ও শক্তিশালী মিত্র হিসেবে আত্মপ্রকাশ করে। লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস কিংবা ইয়েমেনের হুতিদের মতো PMF গড়ে তোলে ইরানের ঐতিহাসিক এক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ রক্ষের অন্যতম মজবুত প্রাচীর। আমেরিকা ও সৌদি আরব যখনই তাদের তেল সম্পদ কিংবা সামরিক ঘাঁটি দিয়ে এই অঞ্চলকে নিজেদের মুঠোয় রাখতে চেয়েছে, তখনই তেহরানের নির্দেশে এই যোদ্ধারা মার্কিন ও সৌদি স্বার্থের উপর আঘাত এনেছে। যৌথ হামলায় ওয়াশিংটন দাবি করছে তারা সৌদি তেল স্থাপনা আর মার্কিন সেনাদের উপর হওয়া পূর্বের হামলার প্রতিশোধ নিয়েছে। অন্যদিকে ইরাক জুড়ে এই মার্কিন সৌদি আগ্রাসনের বিরুদ্ধে শুরু হয়েছে তুমুল ধিক্কার। PMF স্পষ্ট জানিয়ে দিয়েছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা মার্কিন আধিপত্যকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না। আমেরিকা যতই আধুনিক প্রযুক্তি কিংবা সৌদি আরবকে নিয়ে জোট বাঁধুক না কেন, মধ্যপ্রাচ্যের দাবা খেলায় আসল চালটি চালছেন ইরানের কৌশলবিদরা। একদিকে IRGCর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে ইরাক, লেবানন ও ইয়েমেনের মাধ্যমে চতুর্মুখী ঘেরাও মার্কিন পরাশক্তিকে এক মহা বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তেহরান। ওয়াশিংটন আজ বুঝতে পারছে মধ্যপ্রাচ্যে ইরানকে ছাড়া কোনো সামরিক সমীকরণ মিলানো সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে একই পরিবারের 3 জন নিহত, আহত 2 শিশু। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে হরমুজগান প্রদেশে একটি আবাসিক ভবনে একই পরিবারের 3 জন সদস্য নিহত এবং 2 শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার 30 জুলাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এই তথ্য জানিয়েছে। IRNA এর প্রতিবেদনে হরমুজগান প্রদেশের উপগভর্নর আহমদ নাফিসের বরাত দিয়ে বলা হয়, কেশম শহরের 4 টাঙ্গু এলাকায় হামলার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। নিহতরা হলেন পরিবারের বাবা মা এবং তাদের একজন সন্তান। আহত অপর 2 শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা আছে, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন আমেরিকা কিন্তু ইরানের উপরে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের অন্তত 3টি শহরে হামলা চালিয়েছে আমেরিকা এবং কিশ দ্বীপে একটি বেসামরিক পরিবারের 3 সদস্য, স্বামী স্ত্রী এবং তাদের 2 বছরের একটি মেয়ে মারা গেছে। এরপরে সৌদি আরবের প্রিন্স সুলতানিয়াতে যে হামলা হয়েছে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া সৌদি আরব ইরাকের উপর হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধকামী সংগঠন এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরাকে যে হামলা চালিয়েছে সৌদি আরব এবং আমেরিকা মিলে, তাতে তো ইরানের IRGCর 4 সদস্য তারা কিন্তু মারা গেছে। এপাশে সবচেয়ে বড় ঘটনা যেটা নতুন করে খবর বের হয়েছে, 56 ঘন্টায় চায়না থেকে 16টি কার্গো বিমানে করে অস্ত্র এসেছে ইরানে। তার ভেতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অস্ত্র সেটি হচ্ছে কাঁধে রেখে ফায়ার করা যায় এরকম ছোট মিসাইল লঞ্চার, যে মিসাইল লঞ্চারগুলো ইরানের জন্য এই মুহূর্তে খুবই কার্যকরী হবে। এছাড়া ড্রোন এবং আরো অন্যান্য অস্ত্র আছে বলে বলা হচ্ছে 16টি কার্গো বিমানে এসেছে। এদিকে তুরস্ক, আমি গত 2-3 দিন আগে খবর দিয়েছিলাম চীন থেকে তারা J-10C যুদ্ধ বিমান কিনবে। আজকের খবর হচ্ছে তারা শুধু J-10C না, J-35 যুদ্ধ বিমান কিনবে। এই J-35 হচ্ছে আমেরিকার F-35 এর চেয়েও উন্নত এবং যথারীতি এরদোগান চীনকে ইউয়ানে অর্থাৎ চীনা মুদ্রায় অর্থ পরিশোধ করবে, ডলারে না। এরকম অনেকগুলো ভূ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ, স্পর্শকাতর এরকম কিছু খবর আছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। আলোচনার প্রথমে বলতে হবে আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে কিন্তু যুদ্ধ শুরু হয়েছে আবার। ইরান গত পরশু রাতে জর্দানের মুওয়াফাক আল সাউদি বিমানবন্দরে হামলা চালিয়েছিল এবং সেটা ছিল আকস্মিক হামলা, এবং ওই হামলা ছিল ইরানের পক্ষ থেকে বলা যায় ভিন্নতর হামলা। কেন ভিন্নতর হামলা বলছি? ভিন্নতর হামলা বলছি এই কারণে, ইরান এতদিন যুদ্ধ করেছে আমেরিকার সাথে, আমেরিকা হামলা চালিয়েছে, তার জবাব দিয়েছে ইরান। আর গত পরশু রাতে যে হামলা করেছে ইরান আপনার জর্দানের মুওয়াফাক আল সাউদি বিমানবন্দরে, সেই হামলাটা ছিল কিন্তু ইরানের পক্ষ থেকে, অর্থাৎ আমেরিকা না করার পরেও 3-4 দিন যুদ্ধ বন্ধ থাকার পরে কিন্তু হঠাৎ করে ইরান
জর্দানের ওই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে ইরান কিন্তু তার যুদ্ধের নেচার এবং প্যাটার্ন পাল্টে ফেলল। এতদিন ছিল প্রতিরোধমূলক, এখন হলো আক্রমণাত্মক। এটা কিন্তু ইরানের পক্ষ থেকে সম্ভবত একটা বড় রকমের সিগন্যাল। এবং এর পাশে তো বলাই হচ্ছে যে ইরানের পক্ষ থেকে আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধ পরিকল্পনা করছে, সেই যুদ্ধ পরিকল্পনা বানচাল করার জন্য ইরানের পক্ষ থেকে তো প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা তো একটা বিষয়। এছাড়া হরমুজ প্রণালী যে করেই হোক ইরান তার হাতে রাখবেই, কোনো মতেই ছাড়বে না। অতএব তার প্রস্তুতি কিন্তু সে সেইভাবেই নিচ্ছে। এটা গেল আরেকটা দিক। আর সবচেয়ে বড় যে দিক সেটা হচ্ছে যে ইরান এই হামলার মধ্য দিয়ে আমেরিকাকে এই মেসেজ দিল যে তোমরা মারলে আমরা মারবো, এই দিন শেষ। সম্ভবত এমন মেসেজ দিল, অর্থাৎ আমরা প্রয়োজন মতো আমাদের যখন প্রয়োজন তখন আমরা যুদ্ধ করতে পারি, তোমাদের উপর হামলা চালাতে পারি। এবং ইরানের পক্ষ থেকে কিন্তু একটা কথা বলা হয়েছে যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা, তারা যুদ্ধ শেষ করতে পারবে না, যুদ্ধ শেষ করবো আমরা, অর্থাৎ ইরান। ইরানের পক্ষ থেকে বক্তব্য। সেক্ষেত্রে মোটামুটি ভাবে বলাই যাচ্ছে যে এই যুদ্ধের নেচার, গতি প্রকৃতি অনেক কিছু কিন্তু পাল্টে যাচ্ছে। এদিকে সৌদি আরব যে যুদ্ধে জড়িয়ে গেল, তাতে কি দাঁড়ালো? এই কয়েকদিনের ভেতরেই সৌদি আরব, ইয়েমেন, ইউক্রেন এই সমস্ত দেশ কিন্তু যুদ্ধে জড়িয়ে গেল। এরপরে কুয়েত আর বাহরাইন থেকে ইরানের উপরে হামলা চালানো হয়েছে বলে বলা হচ্ছে। যদি তাই হয় তাহলে মধ্যপ্রাচ্যের ঘটনা মনে হচ্ছে কিছুটা পরিবর্তন হচ্ছে, পাল্টে যাচ্ছে। হয় মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলো, আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে যাচ্ছে, আর না হয় অন্য কোনো খেলা খেলছে, যার কারণে হয়তো আমি জানি না এটা এমন হতে পারে কিনা, তাদের কৌশল কিনা, যে যেভাবে আরো ইরানকে আরো উত্তেজিত করে আরো হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থানটাকে একেবারে জিরো করে ফেলার ব্যবস্থা। এমনটা নাও হতে পারে, দেখা গেল যে সত্যি সত্যি তারা ইরানের সাথে শত্রুতা করছে, এমন হতে পারে। আবার এমন ব্যাখ্যা আছে, আমি নিজে একদিন বলেছিলাম যে হরমুজ প্রণালী বন্ধের পাশাপাশি বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিয়ে আমেরিকাকে প্রচন্ড রকমের চাপে ফেলে আরো যুদ্ধের ভেতরে ফেলে আমেরিকার এই অঞ্চলের, অর্থাৎ মধ্যপ্রাচ্য অঞ্চলে যত ঘাঁটি আছে সমস্ত সবগুলোকে একেবারে তছনছ করে দেওয়ার ব্যবস্থা করে এই অঞ্চল থেকে তারা হয়তো সবাই মিলে বিদায় দিতে চাচ্ছে। কিন্তু সৌদি আরব, কুয়েত এরা হয়তো সরাসরি বলতে পারছে না, কাতার, বাহরাইন, কুয়েত হয়তো সমস্ত দেশ বলতে পারছে না, কিন্তু ইরানকে দিয়ে ইনডাইরেক্টলি হয়তো সেই কাজটা করানোর চেষ্টা করছে। এমন হলেও হতে পারে, জানি না। যুদ্ধ পরিস্থিতির বিষয়ের ভিতরে আসলে অ্যাকুরেটলি বলা খুব কঠিন ব্যাপার, কারণ কখন কোন পরিস্থিতিতে কি হয় এটা বলা কঠিন ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে কার পলিটিক্স, কার স্বার্থতে কোন জায়গায় এবং কে কার হয়ে কখন কোনভাবে দাবার ঘুটি যে চালে পাল্টায় বলা মুশকিল। সেই জন্য আমি বলবো যে কোনো সম্ভাবনায় হতে পারে। তবে যদি সৌদি আরব অ্যাকচুয়ালি ইরানপন্থী যে সমস্ত বিপ্লবী বা প্রতিরোধকামী সংগঠন আছে, যেখানে ইরানের 4 জন IRGC সদস্য মারা গেছে, ব্যাপারটা যদি এরকম হয় তাহলে ইরানের পক্ষ থেকে কিন্তু কড়া জবাব হবে এবং সম্ভবত সৌদি আরব বড় রকমের হামলার মুখে পড়লেও পড়তে পারে, কিছু বলা যাচ্ছে না। সৌদি আরবকে হয়তো আর ইরান ছাড় নাও দিতে পারে, যদি ব্যাপারটা অ্যাকচুয়ালি সৌদি আরব জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে থাকে। আবার অনেক সময় এমন হয় যে দেখা গেল সৌদি আরব থেকে বিমান উড়েছে ঠিকই, কিন্তু আমেরিকায় হামলা চালিয়েছে। বোঝা মুশকিল, এই সিচুয়েশনে যাচাই বাছাই করা মুশকিল। এখনো ইরানের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়, দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করছি। এদিকে চীনের পক্ষ থেকে এই খবরটা অনেকগুলো মাধ্যমে এসেছে যে চীনের পক্ষ থেকে 56 ঘন্টায় অন্তত 16টা কার্গো বিমান ইরানে নেমেছে এবং তাতে আনা হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র। এবং মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো, তাতেও খবর আসছিল, গত 2-3 দিন ধরে খবর আসছিল, 2-3 দিন ধরে, যে চীন থেকে ইরান সম্ভবত কয়েক কোটি ডলারের চুক্তি করেছে, যে চুক্তির আওতায় ইরান চীন থেকে কাঁধে রেখে ফায়ার করা যায় ওই শোল্ডার মিসাইল কিনবে, যাতে এই শোল্ডার মিসাইল কিনলে কি হবে, খুব দ্রুত একেবারে তাৎক্ষণিকভাবে ফায়ার করা যায়। মানে এর জন্য খুব বড় প্রস্তুতির কোনো প্রয়োজন নেই, লঞ্চার ঠিক করা, অনেক ব্যাটারি এটা সেটা কোনো কিছু চার্জ দেয়, এগুলো কিছু লাগে না, একেবারে জাস্ট কাঁধে নিয়েই শুট করা যায়। কাকে শুট করবে? এই সমস্ত এই যে শোল্ডার, অর্থাৎ কাঁধে রেখে যে ক্ষেপণাস্ত্র ছোড়ার যে ইয়েগুলো, মিসাইল লঞ্চারগুলো, এগুলো হেলিকপ্টার তুলনামূলক নিচু দিয়ে যায়, হেলিকপ্টার, তারপর নিচু দিয়ে উড়ে যাও যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, এইগুলো যদি খুবই কার্যকরী। এই মুহূর্তে মনে হচ্ছে এই ড্রোন হাতে পাওয়ার পর ইরান যুদ্ধের নতুন ফেজে যাবে। ইরান কিন্তু একটা কথা বলেছে, ইরান কিন্তু যুদ্ধবিরতি মানেনি। যুদ্ধবিরতির প্রস্তাব তার কাছে নিয়ে গেছে কিন্তু পাকিস্তান, কাতার, তুরস্ক, সৌদি আরব, বিভিন্ন দেশ কোনো যুদ্ধবিরতি তারা মানেনি। এমনকি এরকম খবর এসেছে যে মার্কো রুবিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন দিচ্ছে, কিন্তু মার্কো রুবিওর ফোন ধরেননি আব্বাস আরাকচি। কারণ কথা তো বলবে একটা যে চুক্তি করো, যুদ্ধবিরতি করো। ইরান এই মুহূর্তে যুদ্ধবিরতি করবে না। ইরানের বক্তব্য কি? ইরানের বক্তব্য একটাই, যুদ্ধ তোমরা শুরু করেছো, যুদ্ধ শেষ করবো আমরা। অতএব কবে, কখন, কোনভাবে শেষ হবে সেটা আমরা সিদ্ধান্ত নেব। এবং ইরান একথাও বলছে যে তোমরা যখন খুশি তখন যুদ্ধ শুরু করবা, আবার যখন খুশি তখন বলবা যে এখন যুদ্ধ বন্ধ। এই তোমাদের ইচ্ছা মতো যুদ্ধ শুরু, যুদ্ধ শেষ, এ কোনোটাই করতে দেওয়া হবে না। তোমাদের ইচ্ছার গোলাম আমরা না। ইরানের বক্তব্য কিন্তু এখন এটা। সেক্ষেত্রে যদি সৌদি আরব এই যুদ্ধে জড়িয়ে যায়, আমরা চাইবো, আমরা প্রত্যাশা করবো না জড়াক। যদি জড়িয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি সংকটাপন্ন হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ। কারণ ওর পাশে ইউক্রেন জড়িয়ে গেল বা ইরানের জাহাজে হামলা চালিয়েছে, যদিও তারা পরে বলছে যে আমরা এটা এই ধরনের কাজ আর করবো না, এই ধরনের হামলা করবো, তোমরা প্লিজ এই কোনো প্রতিশোধে যেও না, ইরানকে তারা সুপারিশ করছে। বাট দেখা যাক কি হয়। তো যদি যুদ্ধে জড়িয়ে যায় সৌদি আরব, তার ইউক্রেন, সৌদি আরব, এপাশে কুয়েত, বাহরাইন, ওপাশে ইয়েমেন জড়িয়ে গেল, অনেক বড় বড় ঘটনা আছে। এই সমস্ত ঘটনার ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের শান্তিটা মনে হয় খুব সহজ হবে না। তখন হয়তো আরো বড় পরিসরের যুদ্ধের প্রশ্ন আসবে। আমি বলছিলাম চীনের কাছ থেকে ইরানের অস্ত্র কেনার প্রসঙ্গ, সেখান থেকে আবার যুদ্ধের দিকে চলে গিয়েছিলাম। তো ইরান যে চীন থেকে যে যুদ্ধ অস্ত্রগুলো কিনছে, বিশেষ করে শোল্ডার মিসাইল, তারপরে ড্রোন, আরো কিছু রসদ, সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে, কি একদম অ্যাকুরেটলি তো বলা যায় না। তো এইগুলো কেনার মানে হচ্ছে যে তারা, অর্থাৎ ইরান,
যুদ্ধটাকে এখনই শেষ করতে চাইছে না, এর একটা শেষ হয়তো তারা দেখবে। অবশ্য নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মূল সুর কিন্তু যুদ্ধ। নেতানিয়াহু যেভাবে উনি বুক উঁচিয়ে বললেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এর আগে কখনো এত সুন্দর বৈঠক তার আর হয়নি, এর মানে কি নেতানিয়াহু এই মুহূর্তে চাইছে যুদ্ধ করে ইরানকে একদম শেষ করে দিতে হবে, এবং হয়তো ডোনাল্ড ট্রাম্পকে তিনি রাজি করাতে পেরেছেন, বা যেভাবে হোক তার মেসেজটা কিন্তু ইরানের জন্য খুব স্বস্তিদায়ক না। তো যখন স্বস্তিদায়ক না, এবং ইসরায়েল কিন্তু বারবার যুদ্ধের জন্য মানে পাকিয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে যে কবে কখন কোন ফাঁকে যুদ্ধ শুরু করতে পারবো, তো ইসরায়েলের এই যে যুদ্ধের যে চিন্তাটা, এই চিন্তার অবসান ঘটিয়ে দিতে চাই ইরান। তার মানে নতুন করে যদি আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালায়, আজকে তো হামলা হয়েও গেল, তাতে মনে হচ্ছে এই যুদ্ধ অনেক প্রলম্বিত হবে এবং এই যুদ্ধই সম্ভবত চূড়ান্ত যুদ্ধের দিকে যাচ্ছে। ইরান এখনই আমেরিকার সাথে মীমাংসা করবে না, হয়তো সামরিক উপায়ে ফয়সালা হবে। সুপ্রিয় দর্শক, এর পাশে আমি শিরোনামের দিকে বলেছিলাম যে তুরস্ক চীনের কাছ থেকে শুধু J-10 না, J-35 পঞ্চম প্রজন্মের বিমান কিনবে। এই বিমান আমেরিকার যে F-35 যে যুদ্ধ বিমান তার চেয়েও কার্যকর এবং আধুনিক, এবং চীন তো এখন প্রযুক্তিতে কোথায় চলে গেছে এবং কতটুকু কি, এটা আমার চেয়ে আপনারা সবাই হয়তো বেশি জানেন। অতএব চীনের যে J-10C বিমান ভারতের বিরুদ্ধে যুদ্ধে চীন দেখিয়েছিল এর কার্যকারিতা, সেই J-10C বিমান শুধু কিনবে না, J-35 চীনের হাতে সবচেয়ে আধুনিক যে বিমানটা সেই বিমানও কিনবে তুরস্ক, এমন খবরই পাওয়া যাচ্ছে। এবং বলা হচ্ছে যে তুরস্ক চীনকে এই বিমান কেনা বাবদ যে অর্থ দেবে, সেই অর্থ দেবে ডলারে না, ইউয়ানে, চীনা মুদ্রায়। তার মানে ডলারাইজেশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তুরস্ক একদম ওপেনলি ইন্টারন্যাশনালি জড়িয়ে গেল। এবং তুরস্ক কেন চীনের কাছ থেকে J-35 এই যুদ্ধ বিমান কিনতে চাচ্ছে, তার মূল কারণ হলো আমেরিকার সাথে যে F-35 যুদ্ধ বিমান কেনার যে চুক্তি ছিল তুরস্কের, আমেরিকা তো সেই যুদ্ধ বিমান দিল না। এবং খুব সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তুরস্ককে ওই বিমান দেওয়া হবে। পরবর্তীতে খবর আসছে যে মার্কিন কংগ্রেস এই অনুমোদন দিচ্ছে না, অর্থাৎ তুরস্ক যুদ্ধ বিমান পাবে না, F-35 যুদ্ধ বিমান। তো রজব তাইব এরদোগান এখান থেকে খানিকটা রাগান্বিত হয়ে তিনি বলছেন, ঠিক আছে যদি তাই না দেয় তো থাক, রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছি আর চীনের কাছ থেকে কিনবো এবার J-10C এবং J-35 যুদ্ধ বিমান, আমেরিকা না দেয় থাক। অর্থাৎ আমেরিকাকে একটা বড় রকমের চাপে ফেলা। এখন আমেরিকা যতই চাপে পড়ুক, যতক্ষণ পর্যন্ত নেতানিয়াহু না বলছে যে ঠিক আছে তুরস্ককে এই বিমান দেন, ততক্ষণ পর্যন্ত আমেরিকা দেবে না, আমার ব্যক্তিগত ধারণা বা বিশ্বাস। সেক্ষেত্রে হয়তো তুরস্ক চীনের কাছ থেকে J-10C এবং J-35 কিনবে। তাতে ভূরাজনীতি, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বিশেষ করে বিরাট বড় রকমের একটা পরিবর্তন আসবে, এবং ক্রমেই নেটো জোট থেকে আমেরিকা থেকে তুরস্ক সরে যাবে বা যাচ্ছে, এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা শেষ করবো। আলোচনা শেষের আগে এইটুকু বলি যে এই যে নতুন করে যুদ্ধ শুরু হলো, সৌদি আরবের উপর হামলা, প্রিন্স সুলতান ইয়ারবেইজে হামলা, এবং ইরানের উপর হামলা, তারপরে জর্দানে হামলা, ইরাকে হামলা, ইয়েমেন যুদ্ধে জড়িয়ে গেল, এই যে যুদ্ধের পরিধি পাচ্ছে, এতে কিন্তু নতুন করে তেলের দাম আবার বেড়েছে এবং আবার $100 কাছাকাছি চলে গেছে তেলের দাম। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা যার আসলে কি করছে আমরা জানি না, তবে তারা যে বিপদে পড়বে এবং আমরা সবাই বিপদে পড়বো এই যুদ্ধের কারণে, নতুন করে তেলের দাম আবার বেড়ে যাচ্ছে, এটা একদম পরিষ্কার। এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমেরিকার অবশ্যই সরে আসা উচিত, এই যুদ্ধ বন্ধের জন্য যা করা উচিত তাই করতে হবে। দর্শক, কয়েকদিন থেকে বলছিলাম মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে যে যুদ্ধ কিন্তু ছড়ায় গেল। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ায়নি ইরানের বাইরে, কারণ ইরানকে লক্ষ্য করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অনেকদিন থেকেই হামলা করছিল, পাল্টা হামলা করছিল ইরান, এবং যেখানে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তখনও কিন্তু কোনো দেশ জবাব দেয়নি ইরানের এই হামলা। এখনো জবাব না দিলেও সৌদি আরব, প্রথম দেশ মধ্যপ্রাচ্যের মধ্যে, তারা যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধে জড়ালো। তারা ইরাকে হামলা চালিয়েছে, ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপর সরাসরি হামলা চালিয়েছে, এবং ব্যাপক হামলা চালানোর পর 20 জন নিহত হয়েছে। সেই হামলার প্রতিশোধ নিতে আবার জর্ডানে ইরান হামলা চালিয়েছে। ইরান হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র আবার শক্তিশালী আক্রমণ চালিয়েছে ইরানে, এবং বলা হচ্ছে বেশ কয়েকটা জায়গায় সেখানে হামলা হয়েছে। খুজেস্তান প্রদেশের আবাদান শহর, হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসে, আবু মুসা, শিরিক কি শহরেও একাধিক হামলা চালানো হয়েছে। কেশম দ্বীপে 3টি বিস্ফোরণ হয়েছে। আল জাজিরা বলছে যে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহর সব প্রদেশেও বিস্ফোরণ ঘটেছে। মানে ব্যাপকভাবে তারা হামলা করেছে। ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বলা হয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর আকস্মিক হামলার পাল্টা জবাব দিতে এসব হামলা চালানো হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে যে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজে গত মঙ্গলবার হামলা করেছিল ইরান। এর প্রেক্ষিতেই দেশটিকে শক্তিশালী জবাব দেওয়া হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইরানের সর্বাত্মক যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং সেটা টানা 40 দিন চলেছে, তারপর শেষ হয়েছে। নানাভাবে যুদ্ধ আলোচনা, সর্বশেষ টানা 13 দিন হামলার পর শান্ত হলো, কিন্তু আকস্মিকভাবে ইরাকে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব মিলে তারা হামলা করলো ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে। বলা হচ্ছিল যে তারা সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগার বা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে, তার প্রতিশোধ নিতেই তারা এই হামলা করেছে। তারপর পরই ইরান জর্ডানে সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এখন পুরো সেই আগের অবস্থায় চলে গেল যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা শুরু করেছে ব্যাপকভাবে। তার মানে হচ্ছে এই যে কথা বলে হামলা বন্ধ করলো, যে গভীর আলোচনা চলছে ইরানের সাথে,
ইরান যদিও বলেনি যে সেই আলোচনার স্বীকার করেনি, কিন্তু ট্রাম্প তখন হামলা বন্ধের পেছনে যেটা বলা হচ্ছিল যে মার্কিন সামরিক কর্মকর্তা